অনেক হয়ে গেল। আসরের নামাজ পড়া লাগছে 2 বার। প্রথমবার 3 রাকাত পড়ছে, পরে আবার 4 রাকাত পড়ছে। এখন 2 বার পড়তে হয়েছে নামাজ। নিচে নিচে করতে হবে, এটা দেখা যায় না। একটু বাইর করতো। ইসরে ধাপা ধাপ পড়তে হবে, ধাপা ধাপ। কোনটা প্রচারিত হয়েছে? হচ্ছে না। লাইভ আসছে, হ্যাঁ আসছে। ওকে ভাই, হ্যালো। এখন তাহলে সুপ্রিম কোর্ট হলো হাইকোর্ট বিভাগ এবং হলো আপিল বিভাগ। এই দুইটা মামলা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাজদার হোসেন মামলা, আর একটা হলো বঙ্গবন্ধু হত্যা মামলা। বঙ্গবন্ধু হত্যা মামলা, এই মামলা দায়ের করা হয় 2 অক্টোবর 1996। 2 অক্টোবর 1996 দায়ের করা হয়। এই মামলার রায় দেওয়া হয়, রায় নিম্ন আদালতে রায় দিয়েছে 12 নভেম্বর 1996। আচ্ছা আচ্ছা, পার্লামেন্টে তারপরে হলো 8 নভেম্বর 1998। 8 নভেম্বর 1998 এটা নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয় 12 জনকে। নিম্ন আদালতে 12 জনের ফাঁসি বা মৃত্যুদণ্ড। 12 জনের আপনারা কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। 8 নভেম্বর 1997 নিম্ন আদালতে রায় হয়। আর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এটা 19 নভেম্বর 2009। আপিল বিভাগের রায় 19 নভেম্বর 2009, এবং এটা এই 12 জনের ফাঁসি বহাল রাখা হয়। আর কার্যকর অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর হয় 27 জানুয়ারি 2010। 27 জানুয়ারি 2010। আর মাজেদের ফাঁসি হয় যেটা, সেটা ছিল 12 এপ্রিল 2020। এটার চাইতে গুরুত্বপূর্ণ হলো এই দুইটা ইনডেমনিটি অধ্যাদেশ জারি। ইনডেমনিটি অধ্যাদেশ জারি 1975 সালের 26 সেপ্টেম্বর, যেটা করছিল খন্দকার মোশতাক। ইনডেমনিটি অধ্যাদেশ মানে হলো মামলা কার্যক্রম স্থগিত হবে।
মামলা কার্যক্রম স্থগিত হয়ে যায়। আর এই ইন্ডেমনিটি অধ্যাদেশটা বাতিল করে সংসদ বাতিল করে সংসদ 1996 সালের 12 নভেম্বর। 1996 সালের 12 নভেম্বর বাতিল হয়। আইনটার নাম ছিল দ্য ইন্ডেমনিটি রিপিল অ্যাক্ট 1996। এই আইনটার নাম ছিল ইন্ডেমনিটি রিপিল অ্যাক্ট ইন্ডেমনিটি রিপিল অ্যাক্ট 1996। আর এই মামলা দায়ের যিনি করেন তিনি বাদী থাকেন রিসিপশনিস্ট, বঙ্গবন্ধুর যে রিসিপশনিস্ট ছিল, রিসিপশনিস্ট মহিতুল ইসলাম। বাদী ছিল মহিতুল ইসলাম। এখন দেখেন, বাতিল হয়েছে কিন্তু 12 নভেম্বর। ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিল হওয়ার আগেই মামলাটা হয়। আর মামলা করেছিল যে ওখানে পুলিশ যে সদস্য ছিল তিনি বলছেন যে যেহেতু এটি প্রক্রিয়াধীন আছে, পার্লামেন্টে ওঠার ব্যাপারে প্রক্রিয়াধীন, তাই তিনি অগ্রিম মামলাটা নিয়ে নেয়। তার মানে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করছে যে বঙ্গবন্ধুর এটাকে বলছে যে শেখ মুজিব ওয়াজ নট কিল্ড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। এবং অধ্যাদেশ জারি করা হয় 26 সেপ্টেম্বর 1975-এ। এই মামলা কার্যক্রম স্থগিত করে এবং এটাকে বাতিল করে 12 নভেম্বর 1996-এ। এবং ইন্ডেমনিটি রিপিল অ্যাক্ট 1996 সালে রিপিল অ্যাক্ট হয়, এটা বাতিল করা হয়। মাজদার হোসেন মামলা, এটা মামলা ছিল যে এই মামলাটা আসলে মামলার রায়ে বিচার বিভাগ স্বাধীন হয়। এবং সেই রায়টা ছিল 1 নভেম্বর 2007। 1 নভেম্বর 2007 এই মামলার রায়টা ছিল, কিন্তু মামলাটা হয়েছে কিন্তু 1995 সালে। অর্থাৎ মাজদার হোসেন মামলা এটা হয়েছে কিন্তু 1995 সালের 19 নভেম্বর। অর্থাৎ মামলার নাম মাজদার হোসেন বনাম বাংলাদেশ। এটা ছিল শ্যামলী সিনেমা হল নিয়ে মামলা ছিল। এটা কিন্তু বিচার বিভাগ স্বাধীনতা নিয়ে হয়নি। মামলা দায়ের 19 নভেম্বর 1995। মামলাটা করছে 1995 সালে। এই মামলার রায় হয়েছিল কিন্তু আপিল বিভাগ বিচার বিভাগকে পৃথক করে রায় দেয় 2 ডিসেম্বর 1999। দুঃখিত, বিচার বিভাগ স্বাধীনের রায় প্রদান করে এটা হলো 1999 সালের 2 নভেম্বর। 1999-তে রায় প্রদান 2 ডিসেম্বর রায় প্রদান করে। কিন্তু কথা হলো যে এই রায় কার্যকর হয় 22 নভেম্বর 2007, 1 নভেম্বর 2007। আমি আবার বলি, মাজদার হোসেন মামলাটা ছিল একটা শ্যামলী সিনেমা হলের কাহিনী নিয়ে। ওই শ্যামলী সিনেমা হলের কাহিনীর মামলায়, আচ্ছা আমি এটা আসতেছি। শ্যামলী সিনেমা হলের মামলার রায়টা হয়েছিল 1999 সালের 2 ডিসেম্বর। এবং রায়ে বলছে যে শ্যামলী সিনেমা হল নিয়ে রায় দিতে গিয়ে তারা বিচার বিভাগ স্বাধীনের ব্যাপারে সুপারিশ করে আপিল বিভাগ। এই আপিল বিভাগ সুপারিশ করছে 1999 সালের 2 ডিসেম্বর, কিন্তু এটা কার্যকর করা হয়েছে কিন্তু 1 নভেম্বর 2007। যদি প্রশ্ন করা হয় যে মাজদার হোসেন মামলাটার নাম কি ছিল, মাজদার হোসেন বনাম বাংলাদেশ, এটা কি নিয়েছিল? ঢাকার শ্যামলী সিনেমা হল নিয়েছিল। এরা কিন্তু বিচার বিভাগ স্বাধীনের জন্য মামলা করে নাই। সাধারণত আদালত থেকে যেটা ঘোষণা করা হয় বা একটা মন্তব্য করা হয়, ওটা একটা ভিত্তি থাকে যে কোনো আইনের। সো এখানে একটা রায় হয়েছিল 2 ডিসেম্বর 1999। সেই রায়ে বিচার বিভাগ স্বাধীনতার কথা বলে, কিন্তু এটা কার্যকর হয়, রায়টা কার্যকর হয় 1 নভেম্বর 2007 তারিখে। মামলা হয়েছিল কিন্তু 1995 সালে।
তাহলে মামলা 95, রায় 99, 2 ডিসেম্বর। এটা আপিল বিভাগ বলছে যে বিচারের স্বাধীনের ব্যাপারে, কিন্তু এটা কার্যকর করছে ফখরুদ্দিন গভর্নমেন্ট 1 নভেম্বর 2007 তারিখে। একজন প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করে বলছেন, একজন বলছেন যে আসলে ইন্ডেমনিটি অধ্যাদেশটা কি? ইন্ডেমনিটি অধ্যাদেশ হলো যে আপনি যে কাজটা করবেন সেই কাজটার একটা বৈধতা দেয়া। এই কাজটার ব্যাপারে কেউ কোনো আদালতে কারো এখতিয়ার নাই কোনো রকমের কোনো অভিযোগ তুলবে, অর্থাৎ কোনো আদালতে অভিযোগ তোলা যাবে না, এমন একটা রায় হলো, এমন একটা কার্যক্রম হলো ইন্ডেমনিটি অ্যাক্ট, অর্থাৎ দায় মুক্তি অধ্যাদেশ। ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের মূল কথা হলো দায় মুক্তি অধ্যাদেশ, অর্থাৎ দায় মুক্তি, আপনি যে অপরাধ করছেন সেখান থেকে দায় দেওয়া হয়। এই 26 সেপ্টেম্বর 1975 এই ইন্ডেমনিটিতে বলা হয় দে ফিনিশড আ হিরোইক টাস্ক। বেসিক বুথে আপনাদের সেই ইয়েটা দেয়া আছে, অনেকে হয়তো এটা দেখছেন। 7ম অধ্যায়ে কিন্তু আমরা অর্ডিন্যান্সটা দিয়ে দিছি, ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা। পুরনো বইতে একটু বড় করে দেয়া আছে, মানে পুরনো বইতে একটু স্পষ্ট করে দেয়া আছে। এখানে বলা আছে যে, পুরনো বইটা কইরেন বাইর করতো, এখানে বলা আছে যে to restrict the taking of any legal or other procedure in respect of certain acts or things done in connection with or in আর বোঝা যায় না perpetration of execution of any martial law on the remaining of, বোঝা যায় না ব্যাপারটা। আমি এটা বলতে পারি যে আমি নিজে পড়ছি, যেটা ইসে আছে সংবিধানের মধ্যে আছে যে শেখ মুজিব ওয়াজ নট কিল্ড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড, দে ফিনিশড আ হেরোইক টাস্ক। তারপর নো গভর্নমেন্ট অর নো মার্শাল ল, নো আদার কোনো ল মানে ক্যান রেসিস্ট দেয়ার, এরকমের আর কি, রেসিস্ট দেয়ার উইল, এরকম। অর্থাৎ যারা কেউ আক্রমণ করছে, এই 15ই আগস্টে যে ঘটনা করছে, কিরে আজান দেয় আর না, আজান না তো, তারা কখনো মানে আইনের আওতায় আসবে না। অর্থাৎ এই দুইটা মামলা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। দুইটা মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমি লিখলাম। এবছর তো বঙ্গবন্ধু থেকে কমপক্ষে 4 থেকে 5টা প্রশ্ন আসা উচিত। গতবার তো কোয়েশ্চেন করছে মনে হয় 1 বছর আগে, যে কারণে আসে নাই। এবার অনেক রিসেন্ট আসার সম্ভাবনা আছে, অনেক রিসেন্ট আসবে আশা করি ইনশাল্লাহ। আপনি দেখেন রাষ্ট্রপতি কিছু কিছু প্রতিষ্ঠান প্রধান, রাষ্ট্রপতি প্রধান, রাষ্ট্রপতি প্রধান যে যে ক্ষেত্রে, যেমন আছে রেড ক্রিসেন্ট সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি এটার প্রধান কিন্তু রাষ্ট্রপতি। তারপরে হলো স্কাউট, স্কাউটের প্রধান, এই স্কাউট বাংলাদেশ স্কাউট যেটা, স্কাউটের তিনি প্রধান। এশিয়াটিক সোসাইটির প্রধান, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি এর প্রধান রাষ্ট্রপতি। তারপরে হলো তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। এই 4টার প্রধান কিন্তু রাষ্ট্রপতি। অপরদিকে যদি বলেন আপনার প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, এই প্রতিরক্ষা বিভাগের প্রধান কিন্তু আবার প্রাইম মিনিস্টার। কিন্তু প্রতিরক্ষা বিভাগের আবার সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক কিন্তু রাষ্ট্রপতি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, প্রতিরক্ষা বিভাগের প্রধান কিন্তু প্রাইম মিনিস্টার, কিন্তু প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক শব্দটা বললে তাহলে কিন্তু হবে রাষ্ট্রপতি। এখানে একটু ডিফারেন্স আছে। আর প্রাইম মিনিস্টার প্রধান অনেক কিছু, অর্থাৎ এগুলো ছাড়া যা আছে প্রায় সব। আরেকটা আছে, উনি উনি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হন, চ্যান্সেলর অফ ইউনিভার্সিটিস, চ্যান্সেলর অফ ইউনিভার্সিটিস বা ভার্সিটিস, এই ইউনিভার্সিটিস তিনি এটার হন চ্যান্সেলর। এছাড়া প্রাইম মিনিস্টার যদি বলেন মন্ত্রী পরিষদ বিভাগ, এই মন্ত্রী পরিষদ বিভাগের কিন্তু সে প্রধান, মন্ত্রী পরিষদ বিভাগ। তারপরে প্রাইম মিনিস্টার হলো এই যে বেজা, বিডা,
বেজা, বিডা, বেবজা, তারপরে নিকার, এনিসি, তারপর হলো একনেক, একনেক, তারপরে হলো নিকার, একনেক, তারপরে হলো আপনার উম, তারপর হলো পরিকল্পনা কমিশন। আদার যেগুলো যদি না পারেন, এই পাঁচটা খালি মনে রাখেন, বাকিগুলো প্রাইম মিনিস্টার দাগায় আসেন, উত্তর হয়ে যাবে। তবে একটা বিষয়, ওইটা একটু লিখে নেন, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, যেটা এনএসসি, ন্যাশনাল। কারণ কাউন্সিল শব্দটা অনেক বড়, কাউন্সিল মানে পরিষদ। এই পরিষদে কিন্তু যে কেউ ঢুকতে পারে না, কমিটিতে ঢুকতে পারে, বাট পরিষদে ঢোকা কিন্তু টাফ। এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এটার প্রধান কিন্তু সেনা প্রধান। এবং এটা নিয়ে কিন্তু আহ, খুব বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। তারা এই সেনাপ্রধানকে এখান থেকে, অলরেডি সেনাপ্রধান এই কাবাডি কমিটিতে সে কিন্তু ঢুকে নাই। অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান কিন্তু সেনা প্রধান, এটা মনে রাখেন। এটা কিন্তু আবার প্রধানমন্ত্রী না। অন্যান্য পরিষদে যেগুলো এশিয়াটিক সোসাইটি, তারপরে হলো আপনার রেড ক্রিসেন্ট সোসাইটি, তারপর হলো আপনার সশস্ত্র বাহিনী বিভাগের এবং সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধিনায়ক, এগুলো রাষ্ট্রপতি। আর বাকি সবই হলো প্রাইম মিনিস্টার। প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে, প্রতিরক্ষা বিভাগও প্রধানমন্ত্রীর অধীনে। আর ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান কিন্তু সেনা প্রধান। ক্লিয়ার? অনেক কিছুই আছে। আপনাদের একটা বিষয় অনেকের মধ্যে ঝামেলা হয়, নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ আর নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ। এই নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ কিন্তু মন্ত্রিপরিষদ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ মন্ত্রিপরিষদ। আর নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ তিনি কিন্তু সচিব, তিনি হলেন সচিব। একটা কথা আমি আগেই বলছি যে শাসন বিভাগ কিন্তু আইনসভার নিকট তারা দায়বদ্ধ, আইনসভার নিকট দায়বদ্ধ, এটা যেন মনে থাকে। মন্ত্রিসভা এবং মন্ত্রী পরিষদ সম্পর্কে আগের ক্লাসেও বলছি, আবার আগের ক্লাস যেটা বলছি সেটাই মনে রাখেন। সচিবদের নিয়ে আপনাদের একটা ঝামেলা আছে, যে আসলে সচিব আসলে কে। সচিবালয় চারটা, গতকালকেও বলেছি, সচিবালয় চারটা। আসলে সচিব কে? সচিব হলো, তিনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তিনি হলেন মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সচিব তিনি কিন্তু প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আবার এই সচিব কিন্তু মুখ্য হিসাব নিরীক্ষক, মুখ্য হিসাব নিরীক্ষক, মুখ্য হিসাব নিরীক্ষক। আবার মহান হিসাব নিরীক্ষক না, কিন্তু মুখ্য হিসাব নিরীক্ষক তিনি হলেন সচিব। আর তিনি হলেন এই সচিব বেসিক্যালি, এখন একটা বিষয় আছে যে কে বড়, মুখ্য সচিব নাকি মন্ত্রী পরিষদ সচিব? এই দুজনের মধ্যে বড় কে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, মুখ্য সচিব নাকি মন্ত্রী পরিষদ সচিব। বেসিক্যালি এই দুজনের পদমর্যাদা সমান এবং দুজনই কিন্তু জিরো গ্রেড। তারা কিন্তু গ্রেড অন না, তারা জিরো গ্রেড, অর্থাৎ তারা কিন্তু সর্বোচ্চ পদমর্যাদায় থাকে। এই মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, পুলিশ প্রধান। পুলিশ প্রধান কিন্তু 3 তারকা, 4 তারকা না।
সেনাপ্রধান হলো 4 স্টার। সেনাপ্রধান হলো জেনারেল, এবং জেনারেল পদমর্যাদা, জেনারেল হলো সেনাপ্রধানের মর্যাদা হলো 4 স্টার, 4 স্টার, 4 স্টার, আর 4টা স্টার। 4 এখানে দিলে হয় না দিলে, মানে 4টা স্টার সে। এবং সেনাপ্রধান কিন্তু জেনারেল। বাংলাদেশের সেনাপ্রধানের মেয়াদ কিন্তু আগে ছিল 3 বছর, এখন কিন্তু 4 বছর। এটা মনে রাখেন, সেনাপ্রধানের মেয়াদ কিন্তু 4 বছর। সেনাপ্রধানের মেয়াদ 4 বছর, পুলিশ প্রধানের মেয়াদ 4 বছর। আর পুলিশ প্রধান কিন্তু 3 তারকা, তিনি কিন্তু মেজর জেনারেল মর্যাদা, সরি হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল মর্যাদা, তিনি কিন্তু আসলে 4 তারকা না, 3 তারকা। যা হোক, পুলিশ প্রধান, মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, আর হলো বিশ্ব ব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি, এই 4 জনের পদমর্যাদা সমান। 4 জনের পদমর্যাদা সমান, মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, পুলিশ প্রধান এবং বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি, এই 4 জনের পদমর্যাদা সমান। 4 জনের সচিবালয়, 4টির নাম আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, সচিবালয় 4টা। বাংলাদেশ সচিবালয়, যেটা আপনার গুলিস্তানে আছে, তারপর সংসদ সচিবালয়, যেটা সংসদ ভবনে আছে, ইলেকশন কমিশন সচিবালয়, যেটা ইলেকশন কমিশনে, আর একটা পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়। এই 4টা সচিবালয়, 4টা সচিবালয় বাংলাদেশে। তাহলে পুলিশ প্রধান, তিনি কিন্তু 3 তারকা, এটা মনে রাখেন। সেনাপ্রধান 4 তারকা, এবং সেনাপ্রধানের মেয়াদ কিন্তু 4 বছর। সেনা, নৌ, বিমান সবার পদমর্যাদা হলো 4 বছর। এখন বিশ্ব ব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি, এই 4টা পদমর্যাদা সমান, তবে এর মধ্যে কার পদমর্যাদা, একটা মিটিং এ 4 জন আছেন, সর্বোচ্চ পদমর্যাদা হবেন মুখ্য সচিব, সর্বোচ্চ মর্যাদায় থাকবেন, তিনি সবচেয়ে বড় চেয়ারটায় বসবেন। মর্যাদা একই, কিন্তু একই জায়গায় বক্তব্য দিতে গেছেন, তখন কিন্তু মুখ্য সচিব শেষে বক্তব্য দিবেন, এবং এগুলো দিয়ে তারপরে মুখ্য সচিব বক্তব্য দিবেন। অর্থাৎ এই 4 জন যখন থাকবেন একই স্টেজে, তখন পদমর্যাদা ভোগ করবেন মুখ্য সচিব। আপনারা যদি বিশ্বাস হয়, দেখবেন কোভিডের আগে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিষয় হয়েছিল 2019 সালে। এটা সরকারি চাকুরিজীবীদের জন্য একটা কি যেন একটা, সরকারি চাকুরিজীবীরা, ওই যে গুজব ছিল না, গুজব, গুজব মোকাবেলায়, গুজব মোকাবেলায় সকল মন্ত্রী সভারা তারা একটা জানি কি ঘোষণা করেছিল, একটা কর্মসূচি ঘোষণা করেছিল, আপনার মনে আছে কিনা দেখেন। সেখানে পুলিশ প্রধানও বক্তব্য রাখছিল, সবাই, এখানে কর্মকর্তারা সবাই গেছিল। ওই দিন কিন্তু পদমর্যাদা আমি দেখেছি যে বড় চেয়ারটায় তিনি বসছেন, সবার শেষে বক্তব্য মুখ্য সচিব রাখছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সচিব কিন্তু পিএম এর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিনি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকেন। এবং তিনি কিন্তু এখান থেকে মন্ত্রী পরিষদ সচিব হন না, এখান থেকে এখানে হতে পারেন, বাট এখান থেকে কখনো মন্ত্রী পরিষদ সচিব হন না, এটা একটা ডিমোশন। আর সাধারণত মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব থেকে তারা সাধারণত বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি হয়ে যায়, অথবা তারা পাবলিক সার্ভিস কমিশনে বা কোনো সাংবিধানিক পদে চলে যায়। সাংবিধানিক পদে তারা একটু বড় পদে থাকে। এরপরে পুলিশের 3 স্টার কি আর্ম ফোর্সেস এর স্টারের ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট ওই সেনাপ্রধানের, মানে 3 স্টার মানে সবার জন্যই এক। তাহলে কি কি যোগ্যতা থাকতে হয়? পিএসসি চেয়ারম্যান মেম্বার হতে হলে তাকে 25 বছর, খুব ভালো প্রশ্ন করছেন, পিএসসির সদস্য হতে হলে তাকে 25 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়। 25 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন। আপনি ধরেন এডুকেশন ক্যাডার, আপনি যদি মনে করেন 25 বছর জয়েন করেন, জয়েন করার পর 25 বছর যদি আপনি দায়িত্ব পালন করেন, তাহলে আপনি ওখানে যেতে পারবেন। 25 বছর দায়িত্ব পালন করলেই হবে। আপনি অধ্যাপক থাকা অবস্থায়ও আপনি ওখানে যেতে পারবেন। আপনি সচিব থাকা অবস্থায়ও পিএসসি মেম্বার হতে পারবেন। অধ্যাপক থাকা অবস্থায় পারবেন, আবার সচিব থাকা অবস্থায় কিন্তু আপনাকে ওখানে যেতে দিবে, আপনি ওখানে যেতে পারবেন। আবার ওখান থেকে দায়িত্ব পালন, ওখানে যখন থাকবেন তখন ভাবে থাকবেন, আবার স্বপদে ফিরে আসবেন, স্বপদে ফিরে ভাব চলে যাবে। যেমন আনোয়ারা ম্যাডাম, প্রফেসর ডক্টর আনোয়ারা ম্যাডাম, তিনি আমাদের এলাকার, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং তিনি কিন্তু ওখানে অধ্যাপক থাকা অবস্থায় পিএসসি মেম্বার ছিলেন, এবং পিএসসি মেম্বার থেকে আবার তিনি এখানে ব্যাক করছেন, এখন আবার ইউনিভার্সিটিতে জয়েন করছেন। আবার এখানে তো অধ্যাপকরা সাধারণত পারে, কারণ অধ্যাপকদের তো অবসরের বয়স 65 বছর, আর এরা তো সেটা পারে না, কারণ তাদের তো 25 বছর কাজ করতে হলে তাদের মানে বয়স প্রায় শেষ হয়ে যায়।
25 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে তিনি পিএসসি সদস্য হতে পারবেন। আর 10 বছর যদি কোনো আদালতে কাজ করে তাহলে তিনি বিচারক হতে পারবেন। বিচারক হতে হলে 10 বছর কাজ করলে হবে। আর বিচারকদের কিন্তু কোনো মেয়াদ নাই, এটা জানেন? বিচারকদের মেয়াদ অবসর পর্যন্ত। বিচারকদের মেয়াদ অবসর পর্যন্ত। বিচারকদের মেয়াদ অবসর পর্যন্ত। অর্থাৎ চিফ জাস্টিস তিনি নিয়োগ পাইছেন, যদি তিনি 50 বছর বয়সে নিয়োগ পান, চিফ জাস্টিস যদি 50 বছর বয়সে হন, তাহলে 67 বছর পর্যন্ত তিনি চিফ জাস্টিস থাকবেন। অর্থাৎ 17 বছর তিনি থাকবেন, কেউ তাকে সরাতে পারবে না। অর্থাৎ বিচারকদের মেয়াদ অবসর পর্যন্ত। আমার কথা কি বুঝতেছেন? পিএসসি কি এখন 20 করছে নাকি? 15তম সংশোধনী 14তম সংশোধনীর মধ্যে চেঞ্জ আসছে মনে হয়। 14তম সংশোধনীতে মনে হয় চেঞ্জ আসছে। 20 বছর, হ্যাঁ হ্যাঁ 20 বছর। এই আমি সরি ভাই, এটা 20 না 25? 20 নাকি 25 কি বলেন ভাই? 14তমতে এটা চেঞ্জ আসছে, এখানে 65 বছর দেখে নেই। 20 নাকি 25? ইন্নালিল্লাহ, কেমনটা লাগে। 20 বছর বা তত, হ্যাঁ 20 বছর, রাইট। 20 বছর 20 বছর 20 বছর 20 বছর, 25 না, দুঃখিত ভাই, এটা একটু ঠিক করে নেন। 20 বছর। ও, মেজর ভুল করে ফেললাম। বিচারকদের মেয়াদ 67 বছর পর্যন্ত, অর্থাৎ অবসর পর্যন্ত বিচারকদের মেয়াদ। 20 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে সে হতে পারবে পিএসসি চেয়ারম্যান। ওকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 20 বছর 20 বছর, রাইট। এখন আপনি তাহলে, আমি আপনাকে বুঝাইতে পারলাম যে মুখ্য সচিবটা পদ একটু বড় থাকে, ঠিক আছে। এখন প্রশাসন, স্থানীয় প্রশাসন আর কেন্দ্রীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন আর হলো কেন্দ্রীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন তিনি, অর্থাৎ বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার, তারপর হলো আর ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার যাকে আমরা ডিসি বলি, মানে জেলায় থাকেন যিনি, আর হলেন ইউনো, উপজেলা নির্বাহী অফিসার। এই তিনজন হলেন স্থানীয় প্রশাসনের অন্তর্ভুক্ত এবং তারা সরাসরি পিএমওর অর্ডার ফলো করেন। তারা কিন্তু অন্য কোনো মন্ত্রণালয় না, তারা পিএমও, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস। প্রাইম মিনিস্টার অফিস থেকে তারা সরাসরি পরিচালিত হন। তবে তাদের পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, পদায়ন জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তাদের কর্মকাণ্ড বা কর্মসূচি, তাদের কর্মকাণ্ড, হ্যাঁ কর্মকাণ্ড পরিচালনা করেন পিএমও। এবং পিএমও যদি অসন্তুষ্ট হয়, সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানায়, তারপর জনপ্রশাসন থেকে উইথড্র করে নেয়। আর কেন্দ্রীয় প্রশাসন যিনি, তিনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি হন, সেখান থেকে সচিব হন নিচে। সচিবের নিচে হলো অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিবের নিচে হলেন যুগ্ম সচিব, তার নিচে হলেন উপসচিব, তার নিচে হলো সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তার নিচে হলেন সহকারী সচিব, সহকারী সচিব। কিন্তু সহকারী সচিব যখন প্রশাসন ক্যাডারে হন, প্রশাসন ক্যাডারে হন, তখন তাকে বলা হয় সহকারী কমিশনার, সহকারী কমিশনার। অর্থাৎ এরপরে হয় সিনিয়র সহকারী কমিশনার, উপকমিশনার, এরকমের থাকে। তবে মনে রাখবেন, উপসচিব পর্যন্ত এটা হলো আপনার পদায়ন, অর্থাৎ এটা হলো আপনার প্রমোশন, পদোন্নতি। আপনার পদোন্নতি হবে সহকারী কমিশনার, উপসচিব পর্যন্ত আপনার হবে। কিন্তু এখান থেকে এদিকে যেতে হলে এটাকে বলা হয় মানে এসএসবি। এসএসবি, এসএসবি সুপারিশ করে, এসএসবি সুপারিশ করে, অর্থাৎ সুপিরিয়র সিলেকশন বোর্ড, এসএসবি, এটাকে বলা হয় সুপিরিয়র সিলেকশন বোর্ড। তারা এটা সুপারিশ করে, সেই সুপারিশে হবে। এটা হলো সুপিরিয়র সিলেকশন বোর্ড, সুপিরিয়র সিলেকশন বোর্ড।
আর এখানে যেটা হবে, যুগ্ম সচিব তিনি হয় পরিচালক, পরিচালক হয়ে থাকেন। ওকে, নামাজ শেষে আমরা আসবো। ও আচ্ছা, আপনাদের নেক্সট যে ক্লাস হবে কিন্তু 9টা 30, আজকেই 9টা 30, 9:30 ইনশাল্লাহ। 9:30 পরবর্তী ক্লাস, আজকে 9:30 পরবর্তী ক্লাস। ক্লাস করেন, ক্লাস করলে অন্ততপক্ষে আপনার মনে থাকবে, বুঝছেন? পণ্ডিতি করেন না যে বাসায় পড়ে উল্টাই ফেলাবেন, এটাতে শুনলে মনে থাকবে। বাংলাদেশ বিষয়গুলো একটু পড়লেই 30-25 সাবজেক্ট পাওয়া যায়।